সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেমিস্টার 6 এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের এডুকেশন রয়েছে। সেমিস্টার 6 এ অনেকেরই এডুকেশনে দুটো পেপার সিসি 7 এবং 8, অনেকের আবার একটি পেপার শুধুমাত্র সিসি 8। তবে যাদের সিসি 7 রয়েছে অর্থাৎ কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা, তোমাদের এই সেমিস্টার 6 এ সিসি 7 যে পেপারটি রয়েছে, এখান থেকে 3টে মোট অধ্যায় রয়েছে এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমরা 10 নম্বর ও 5 নম্বরের জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথম অধ্যায় কারিকুলাম ডেভেলপমেন্ট বা পাঠ্যক্রমের বিকাশ সাধন। এখান থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারে যে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিক থেকেই পরপর টপিক এবং প্রশ্ন সবই তোমাদের বলে দিচ্ছি। প্রথম টপিক থেকে তোমাদের পাঠ্যক্রমের ধারণা দাও, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের জন্য স্টাডি করবে। তবে এটা 10 নম্বরের থেকে এরকম আসতে পারে যে পাঠ্যক্রমের ধারণা দাও 5 নম্বরের, কিংবা পাঠ্যক্রমের প্রকৃতি বা পরিধি লেখো, মানে প্রকৃতি লেখো 5 নম্বরের, পরিধি আলোচনা করো 5-এর। এবং পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক তত্ত্ব এবং মনস্তাত্ত্বিক ভিত্তি এবং দার্শনিক ভিত্তি, এটা তোমাদের দুটো 10-এর মধ্যে আসতে পারে, কিংবা পাঠেও আসতে পারে। ধরো বললো পাঠ্যক্রম কাকে বলে, এর মনস্তাত্ত্বিক ভিত্তি লেখো 2+8, কিংবা পাঠ্যক্রম কাকে বলে এর দার্শনিক ভিত্তি লেখো 2+8, এরকম আসতে পারে। তাই মনস্তাত্ত্বিক ভিত্তি এবং দার্শনিক ভিত্তি তোমরা দেখতে পাচ্ছ সিসি পেপার 2025 সালে এসেছে। তাও তোমাদের আবারও পড়তে হবে। মনস্তাত্ত্বিক ভিত্তি এবং দার্শনিক ভিত্তি যে কোনো একটি পাঠে আসতে পারে। এবং পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি তোমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট এবছর। আচ্ছা, এই তোমরা এর পাশাপাশি তোমরা জ্ঞানভিত্তিক এবং কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো, এটা 5-এর করবে। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি 5-এর জন্য। পাঠ্যক্রমের তন্ত্রীয় মতবাদ বা সিস্টেম দৃষ্টিভঙ্গি আলোচনা করো। কর্মভিত্তিক পাঠ্যক্রম কী। আচ্ছা, এরপরে পাঠ্যক্রম প্রণয়নের নীতিগুলি আলোচনা করো, এটা 10-এর আসতে পারে। শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে কতখানি সম্পর্কিত আলোচনা করো, দুটো মিলে 10 আসতে পারে। পাঠ্যক্রম প্রণয়নের নীতি, এটাও 10-এর আসতে পারে। শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রম কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। আচ্ছা, এই 10টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের পাঠ্যক্রমের কার্যাবলীটা এবছর কম ইম্পর্টেন্ট, কারণ 2025 সালে সিসি 7-এ এসেছে, তাই 2026-এ তোমাদের একটু চান্স কম আসা। এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কী, এর গুরুত্ব লেখো। এটা যারা পারবে তোমরা দেখে রাখতে পারো। এর পরের অধ্যায় কন্টেন্ট সিলেকশন বা বিষয়বস্তু তোমাদের নির্বাচন। তোমাদের প্রথম প্রশ্নটাই এখান থেকে এবছর খুবই ইম্পর্টেন্ট, এটাই তোমরা 10 নম্বরের কমন পাবে এখান থেকে। ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো, বা ব্লুমের সংশোধিত বর্গীকরণ আলোচনা করো, একই ব্যাপার। আচ্ছা, এরপরে ব্রুনারের নির্দেশনার তত্ত্বটি আলোচনা করো, পাঠ্যক্রমে এই তত্ত্বটির কতখানি গুরুত্ব রয়েছে। এটা 2025 সালে এসছে, তাও তোমরা করে রাখতে পারো। 5-এরও আসতে পারে, 10-এরও আসতে পারে, বলা যায় না। যারা পারবে দেখে রাখবে। এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাবে, তবে একেরটা তোমরা তোমাদের ব্লুমের বর্গীকরণ তত্ত্বটা এবছর বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ব্লুমের ট্যাক্সোনমি কিংবা সংশোধিত বর্গীকরণ তত্ত্বের জ্ঞানমূলক ক্ষেত্রটি আলোচনা করো 5-এর জন্য। আচ্ছা, এরপরে তোমাদের টপিকে মোট 3টে জিনিস রয়েছে। তোমাদের এই পাঠ্যক্রমের এই বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে মোট 3টে জিনিস রয়েছে। একটা হচ্ছে তোমাদের জ্ঞানভিত্তিক গুরুত্ব, সংস্কৃতিভিত্তিক গুরুত্ব এবং চাহিদাভিত্তিক বা প্রয়োজন ভিত্তিক গুরুত্ব। এর মধ্যে তোমরা চাহিদাভিত্তিক নির্ধারক এবং সংস্কৃতিভিত্তিক নির্ধারক, এই দুটো মিলে মোট 10-এর মতো স্টাডি করবে। অর্থাৎ চাহিদাভিত্তিকটা 5-এর এবং সংস্কৃতিভিত্তিক 5-এর, 5 মোট 10। আচ্ছা, এরপরে তোমরা 5-এর জন্য তোমাদের জ্ঞানভিত্তিকটা থেকে যাচ্ছে, ওটা তোমরা 5-এর জন্য করবে, পাঠ্যক্রমের জ্ঞানভিত্তিক নির্ধারকের গুরুত্ব। আর তোমরা চাহিদাভিত্তিক সংস্কৃতিভিত্তিকটা তোমরা 10 নম্বরের জন্য স্টাডি করবে এটা। আচ্ছা, এখান থেকে 5-এর আর প্রশ্ন থাকছে, ব্রুনারের নির্দেশনা তত্ত্বে ক্রিয়াত্মক প্রতিকৃতি বলতে কী বোঝো। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা একটু আগে বললাম তোমাদের, এটা 5-এর জন্য। আচ্ছা, এরপরে পাঠ্যক্রমের তোমাদের এভলিউশন অ্যান্ড রিফর্ম অফ কারিকুলাম, পাঠ্যক্রমের মূল্যায়ন ও সংস্কার। এখান থেকে তোমরা প্রথম প্রশ্নটাই তোমরা বছর 10 নম্বরে কমন পাবে। প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। পাঠ্যক্রম মূল্যায়ন কী, পাঠ্যক্রম মূল্যায়নে টেলরের মডেলটি আলোচনা করো এবং পাঠ্যক্রম মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি বর্ণনা করো। দুটোই আসতে পারে, কিংবা দুটোর একটা তোমরা এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো পড়তেই হবে। পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নটি আলোচনা করো। এরকম প্রশ্নটা শুধুমাত্র এরকম আসতে পারে, নাহলে তোমরা এই প্রশ্নটা এইভাবে স্টাডি করবে, পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নের সুবিধা অসুবিধা এবং
পাঠ্যক্রমের মূল্যায়নের দৃষ্টিভঙ্গি হিসাবে গঠনগত মূল্যায়নের ভূমিকা কী, ঠিক আছে, এটা এসেছে পরীক্ষাতে 2025, তাও তোমাদের করতে হবে এটা। আচ্ছা, এরপরে তোমাদের সামগ্রিক বা সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়ন এবং গঠনমূলক বা ক্রমিক মূল্যায়নের পার্থক্য লেখো। এটা 10-এর তোমরা 10-এর মতো করে স্টাডি করবে। পাঠ্যক্রম মূল্যায়নের তাৎপর্য বা গুরুত্ব লেখো, 5-এর জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। পাঠ্যক্রম সংস্কারের উপাদান, এটা 2025-এ এসেছে, এবছর তেমন ইম্পর্টেন্ট নেই, তবে সমস্যাটা তোমরা করে রাখবে। পাঠ্যক্রম সংস্কারের সমস্যাটা, উপাদানটা কম ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নে আসতে পারে 2 মার্কের, তবে 5-এর জন্য কম ইম্পর্টেন্ট, 2025-এ এসেছে। এরপরে পাঠ্যক্রমের সামগ্রিক বা সমষ্টিগত মূল্যায়নটি আলোচনা করো বা এর সুবিধা অসুবিধা লেখো, বা পাঠ্যক্রম মূল্যায়নের দৃষ্টিভঙ্গি হিসাবে সামগ্রিক মূল্যায়নের ভূমিকা লেখো। এটা 2025-এ এসেছে, তাও তোমরা 5-এর মতো করে রাখতে পারো। জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ 2005-এর বৈশিষ্ট্য লেখো, এটাও 2025-এ এসেছে, তাই এবছর চান্স কম। তবে প্রথম 8টা প্রশ্ন, প্রথম 7টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে, প্রথম যে 6টা প্রশ্ন রয়েছে স্টার চিহ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, 7, 8 নয়, যারা পারবে তোমরা একটু দেখে রাখবে। এই হলো তোমাদের অধ্যায়ভিত্তিক মোট প্রশ্ন। এরপরে পরীক্ষার আগে তোমাদের আবার একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে, তোমরা এখন এইগুলো ভালো মতো স্টাডি করো। সবাইকে নমস্কার।